অভিষেক ব্যানার্জি যদি চান তিনি কি তার ফ্যামিলিকে সঙ্গে নিয়ে যেতে পারবেন? এক্ষেত্রে আইন কি বলছে? না, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যত দূর আমরা আলোচনা করছি সমস্ত কিন্তু ক্রিমিনাল মামলা নিয়ে আলোচনা করছি, এবং ক্রিমিনাল মামলার অ্যাকিউজড কিন্তু একজন। ফ্যামিলির একজন ক্রিমিনাল মামলায় অ্যাকিউজ, তার মানে কিন্তু কখনো তার বাবা মা ভাই বোন ছেলে বউ তারা অ্যাকিউজড হয় না। স্বভাবতই যেটুকু তার এগেনস্টে রেস্ট্রিকশন আছে বা অ্যাকিউজড আছে সেটা কিন্তু শুধু তার ক্ষেত্রে। আচ্ছা। স্বভাবতই সে যদি যায়, তার যাওয়ার সঙ্গে তার বাড়ির লোকের যাওয়া বা না যাওয়ার সম্পর্ক নেই। তার বাড়ির লোক কিন্তু ফ্রি, আজকে যেতে পারে, আগামীকাল যেতে পারে, এক সপ্তাহ পরে যেতে পারে বা চলে গেছে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা তার রেস্ট্রিকশন। ওই রেস্ট্রিকশনে এরকম কোনো কিন্তু শর্ত দেওয়া নেই বা দেওয়া যাবেও না, ওটা বিয়ন্ড জুরিসডিকশন হয়ে যাবে, যে তাকে আমি বিদেশে যেতে দিলাম, স্বভাবতই তার বাবা মা বা বউ বা ছেলে সে আর বিদেশে যেতে পারবে না। না, কারণ তার এগেনস্টে যেহেতু মামলা নেই, বাবা মা ছেলে বা বউ তাদের বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই, তাদের উপর কিন্তু কোর্ট রেস্ট্রিকশন অর্ডার দিতে পারে না যে উনি যতদিন বিদেশে থাকবে তার বাড়ির লোককে এই দেশে থাকতে হবে, তারা বিদেশে যেতে পারবে না। এটা এরকম অর্ডার হয় না এবং এরকম অর্ডার নেইও। আর সবুতি তাদের বাইরে যাওয়াটা কিন্তু কোনো বাধা নেই। এক্ষেত্রে কি কোর্টের আরো কোনো রুলস রয়েছে? যে যেমনটা বললেন যে ফ্যামিলির ক্ষেত্রে কোনো বাধা থাকে না, অভিষেক ব্যানার্জির সঙ্গে কি কতজন লোক যেতে পারবেন? তাহলে তাদের ক্ষেত্রেও তো একই নিয়মটা প্রযোজ্য। ওটা আমার এক্স্যাক্টলি জানা নেই, কিন্তু এরকম থাকেও না। মানে সে যাবে, এই অর্ডারটাই কোর্ট দেয়। তার সঙ্গে কত লোক যেতে পারবে এটা কোর্টের বিচার্য নয়, এটা সাবজেক্ট ম্যাটার হবারও কথা নয়। এগুলো ধরুন যারা ডিপ্লোম্যাট যাচ্ছে তাদের সিকিউরিটি রিজন, প্রাইম মিনিস্টার যাচ্ছে, প্রেসিডেন্ট যাচ্ছে, তাদের সঙ্গে তাদের লোকাল সিকিউরিটি যায়, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। এখানে কিন্তু এরকম অর্ডার নর্মালি হয় না যে তার সঙ্গে কে কে যাবে। তার সঙ্গে ফর্সে এক্স যাবে ওয়াই যাবে, এক্স বা ওয়াই যাবার তো বিদেশে যাবার কোনো রেস্ট্রিকশন নেই। একদম তাই। তো সে তো যেতেই পারে। এরকম 50 জনও যাদের রেস্ট্রিকশন নেই গিয়ে ওখানে তার সঙ্গে জয়েন করলো, তাতে তো কোনো অসুবিধা নেই। আমার একদম শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, রক্ষা কবচ মানেই কি সেই ব্যক্তি বা সেই অভিযুক্ত ব্যক্তি বা সেই ভিকটিম ধরেই নিতে পারেন যে তিনি গ্রেপ্তার হবেন না? রক্ষা কবচ একটা স্পেসিফিক মামলা হয়। যদি কারো এগেনস্টে 4টে মামলা থাকে এবং একটি মামলায় রক্ষা কবচ আছে, তাহলে সেই মামলায় যতদিন রক্ষা কবচ থাকবে অ্যারেস্ট হবে না, তার কিন্তু বাকি 3টে মামলায় অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। 3টে মামলায় রক্ষা কবচ আছে, 4 নম্বর মামলায় রক্ষা কবচ নেই, তাহলে 4 নম্বর মামলায় অ্যারেস্ট হতে পারে। 4টে মামলাতেই রক্ষা কবচ আছে, আগামী দিনে একটা মামলা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু সে অ্যারেস্ট হতে পারে। যে মামলায় রক্ষা কবচ শুধু সেই মামলাতেই সে অ্যারেস্ট হবে না, যতদিন কোর্ট বলবে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আইনজীবী শেখ সেলিম রহমান, এত সুন্দরভাবে গোটা বিষয়টা বুঝিয়ে দিলেন। তবে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত বিজেপি নেতা অভিজিৎ চক্রবর্তী রয়েছেন। অভিজিৎ বাবুর কাছ থেকে যে বিষয়টা আমরা জানতে চাইবো, অভিজিৎ বাবু যে বিষয়টা নিয়ে কথা বলছি, অভিষেক ব্যানার্জিকে বারবার এতটা পাওয়ারফুল কেন বলা হচ্ছে? এবং আমরা দেখছি যে বেশ কিছুদিন এই যে মুভমেন্টগুলো হচ্ছে, বিশেষ করে স্বাধীনতা দিবসের যে মুভমেন্ট, এবারে আমরা দেখলাম মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে কিন্তু দেখা গেল না। না দেখুন, উনি তো মানে কি বলবো, ওনাকে তো বাদশা বলা হতো, এটা তো অস্বীকার করে লাভ নেই। না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তো বলতো কোট আনকোট বলা হতো, মানে তাদের দলের যারা রয়েছে তারা অভিষেক ব্যানার্জিকে খুব মান্যগণ্য করতেন তার জন্য। না করতেন, সেটা করতেই পারেন। তার রাজনৈতিক দল তৃণমূলের লোকেরা তাকে মাথায় তুলে নাচবে না কোথায় নিয়ে নাচবে সেটা তো আমাদের মাথা ব্যথা নয়। কিন্তু আমি তো মানে ধরুন একজন রাজ্যের নাগরিক হিসাবে বলছি, একজন বিরোধী দলনেতার জায়গা থেকে বলছি, এটা তো আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রশাসনকে কাজে লাগাতেন। হ্যাঁ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে একই তো। দেখুন আমি তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনাদের মনে থাকবে যখন প্রথম ফেজের ইলেকশনটা কমপ্লিট হলো, মানে 2 দফায় তো নির্বাচনটা হয়েছিল, যখন প্রথম দফা কমপ্লিট হলো মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলবেলা একটা স্টেটমেন্ট দিয়েছিল খুব গুরুত্বপূর্ণ। উনি বলেছিলেন যে পুলিশ আমাকে চিনছে না, এই প্রথম দফার নির্বাচন হলো, পুলিশ আমাদের কথা শুনছে না। আচ্ছা, নির্বাচন হচ্ছে, ইলেকশন কমিশন হচ্ছে, মানুষ ভোট দেবে, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনবে কেন বা তৃণমূলকে চিনবে কেন? এখান থেকে তো প্রশ্ন জন্মায়, যেটা তো আমরা বারবার বলে এসেছি। হ্যাঁ, এবং আমি আপনাকে বলছি, দেখবেন আরেকটা উদাহরণ দিই তাহলে আরো স্পেসিফিক বোঝা যাবে। দেখবেন গতবার যে পৌরসভা নির্বাচনগুলো হয়েছিল তাতে দেখবেন একমাত্র একটা পৌরসভা তাহেরপুর বামেদের দখলে গেছিল। হ্যাঁ, তাহেরপুর। দুপুর 12টার সময়, হ্যাঁ, দুপুর 12টার সময় রেজাল্ট বেরিয়েছিল, বাকি তো সব তৃণমূল লুটপাট করে তুলে নিয়েছিল। দেখবেন বিকেল 4টের সময়, আচ্ছা একটা ইলেকশন যখন কোনো রাজনৈতিক দল হারে আমরা কি দেখি?
তার জেলা প্রেসিডেন্ট বা ধরুন যারা দায়িত্বে থাকে সেই রাজনৈতিক দলের কর্মী তাদের সরানো হয়, বুথ প্রেসিডেন্টকে সরানো হয়। ও বাবা, তাহেরপুর এই বামেদের দখলে যাওয়ার পরে আমরা দেখলাম ওখানকার আইসি কে সরিয়ে দিল। মানে তৃণমূলের কোনো বুথ সভাপতি কাউকে সরানো হলো না, আইসি কে সরানো হলো। তো প্রশ্ন তো জাগবে সভাপতি, এগুলো তো আমরা স্বাভাবিকভাবে দেখেছি তো। পুলিশের উপরে কেন এতটা, মানে কোথাও ক্ষমতায় আসলে আগে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তাদেরকে কেন সরিয়ে দেওয়া হয়? না মানে দেখুন, গতবারে সরকারের ব্যাপারটা প্রত্যেকেই জানে। সেটা হচ্ছে কি তারা সরকারটা ব্যবহার করেছিল এই সমস্ত আমলা দল, মানে পুলিশকে দলদাস করে নিজেদের ক্ষমতায় অঙ্গুলি হেলানে তাদেরকে ওঠাতো বসাতো। তার ভুরি ভুরি উদাহরণ আছে, ভুরি ভুরি উদাহরণ আছে। এবং সরকার ধরুন এমনও আমরা ঘটনা দেখেছি যেখানে সরকার আগে থাকতে বলে দিচ্ছে কি ঘটনা ঘটেছে তদন্তের আগে। যেমন পার্কস্ট্রিট গণধর্ষণ, মানে পার্কস্ট্রিট যে কাণ্ডটা ঘটেছিল ধর্ষণের, সেটা তো আমরা দেখেছিলাম কিভাবে দময়ন্তী সেন একজন নারী হয়ে আরেকজন নারীর বিচার দিতে গেছিল, তাকে কিভাবে মানে কোণঠাসা করে দেওয়া হয়েছিল, তাকে কিভাবে এক্সপেল করা হয়েছিল, সব আমরা দেখেছি তো। মানে সরকার আগেতে ঠিক করে দিত, সেখানে আমলারা তার অনুযায়ী কাজ করত। যদি কোনো আমলা বা ধরুন পুলিশ প্রশাসন মনে করতো যে না এটা অন্যায় হচ্ছে, যেরকম আমরা ইসের ক্ষেত্রেও দেখেছি তো, আইসি তাপস চৌধুরী যখন হত্যা হলো সেই সময় তো আমরা দেখেছি তো কি হয়েছে এই রাজ্যে। তো সেই সময় দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো ঘটেছিল, তাতে তো এই আমলাগুলো এবং পুলিশগুলো তো ব্যবহার করেছিল দলদাসে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একচ্ছত্র মানে ক্ষমতা ছিল। এটা দুর্ভাগ্য, পুলিশরা না করলেই ভালো করতে, আমি জানি না, কিন্তু করেছেন, এটা তো আমরা দেখেছি। এখন দেখুন পালা পরিবর্তন, মানে পালা বদলেছে, পরিবর্তন হয়েছে, মানুষ একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে রায় দিয়েছে। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি এসে তো প্রথমেই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, আমি আমি আপনাকে একটা চিত্র মনে করি, এই 7 পয়েন্টে যেটা কিছুদিন আগে মানে সরকারে আসার কিছুদিনের মধ্যে দেখবেন একটা ঝামেলা হয়েছিল। চিত্রটা দেখুন, শুভেন্দুবাবু পুলিশকে দেখতে গেছিলেন এবং ওখানে উনি বলেছেন যে আমি পুলিশকে ফ্রি হ্যান্ডস দিলাম, এবং পুলিশের ওপর যদি কেউ হাত তোলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। আর গতবারের চিত্রটা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে গুন্ডা ছাড়াতে গেছিলেন এবং বলেছিলেন আমি গুন্ডাদের মানে কি বলবো প্রোটেকশন দিই ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই প্রশাসন যে স্বচ্ছতার সঙ্গে নিউট্রালি কাজ করছে এটাই তার উদাহরণ। যদি দলদাস হতো, হ্যাঁ, তাহলে তো অনেক কিছু হয়ে যেত এই রাজ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এইভাবে মানে গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করতে পারতেন? কখনোই পারতেন না, কখনোই পারতেন না। কিন্তু আমার যে বিষয়টা, ধরুন সরকারের 100 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, 101 দুদিন হচ্ছে, তাহলে আপনি কি বলতে পাচ্ছেন যে, বা আপনারা কি বলছেন যে সরকার মানুষের মন বুঝে চলতে পারছে, মানুষজন খুশি পরিবর্তনের পরে? একদম খুশি। কারণ আমরা যে যে সংকল্প করেছিলাম, দেখবেন আমাদের একটা সংকল্প আছে 40 দিন, 45 দিনের, তারপর 5 বছরের। আমরা দেখুন, আমরা তো বারবার বলি আমরা এমন একটা রাজনৈতিক দল যারা আমরা আত্মমন্থনে বিশ্বাস করি। যার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, গত 15 বছরে এই তোলাবাজি, এক্সটর্শন মানি, এটা তো একটা কালচারে পরিণত করেছিল তৃণমূল, এটা নিয়মে করেছিল। কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে, আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি। আর এর জন্য তো বিজেপিকে সাধুবাদ দেওয়া উচিত, সমস্ত রাজনৈতিক দলের। সাধারণ মানুষ দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা তো আমাদের দলীয় কর্মীদের 22 জনকে সাসপেন্ড করেছি এবং বাকি অনেকেই আছে যারা 4 তারিখের পরে গেরুয়া আবির মেখে বিজেপির সংসদে ঘুরে বেড়াচ্ছে, তাদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে। এবং আমি আরেকটা সম্প্রতি ঘটনা মনে করাই, দেখবেন মুখ্যমন্ত্রী আমাদের কতটা মানে কি বলবো মানে কাছে